আপনারা শুনছেন চাঁদনি রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম মেঘনাপরীর 20তম গল্প। তবে গল্পটা শোনার আগে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি চেপে রাখবেন। চলুন শুরু করছি আজকের গল্প। পাশের গ্রামে জহির এমন এক কাজ করল যা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। আর হ্যাঁ, এই গল্পের মূল নায়িকাকে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম শেষের দিকে। গ্রামে জসিম নামে এক নামকরা কবিরাজ ছিল। বেশ কিছুদিন ধরেই লোকমুখে নানা কথা ভেসে বেড়াচ্ছে। গভীর রাতে, ঠিক রাত 2টো কি 3টার দিকে জহিরের ফাঁকা ঘরের ভেতর আলো জ্বলতে দেখা যায়। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, ওর বাড়ির আশেপাশে আবছা অন্ধকারের মধ্যে মনে হয় যেন অচেনা কেউ একজন ঘুরঘুর করছে, পাহারায় দাঁড়িয়ে আছে। আজ রাতের আবহাওয়াটা একেবারেই অন্যরকম। অমাবস্যার নিকষ কালো অন্ধকারে পুরো গ্রামটা যেন গিলে খাচ্ছে। পাইন বন পার হয়ে যে ঠান্ডা হাওয়াটা ভেসে আসছে, তাতে মিশে আছে এক ধূপের বিদঘুটে ভারী গন্ধ। জহিরের বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হল বাতাসটা এক মুহূর্তেই থমকে গেল। গাছেদের পাতা নড়া বন্ধ হয়ে গেছে, চারপাশটা শ্মশানের মতো নিস্তব্ধ। হঠাৎ করেই জহিরের ঘরের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত এক গোঙানির শব্দ, না মানুষের না কোনো পশুর। চালের ওপর মচমচ করে শব্দ হতে শুরু করল, যেন বিশালাকার ভারী কিছু চালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেড়াচ্ছে। জানলার ফাটল দিয়ে যে আলোটা ঠিকরে আসছিল, তা হঠাৎ করে রক্তিম লাল হয়ে উঠল। ঘরের পেছনের পুরনো কুয়োটার কাছ থেকে ভারী চেইনের মরমর শব্দ ভেসে আসতে লাগল। বাতাসের তাপমাত্রা হু হু করে নেমে গিয়ে হাড়কাঁপানো হিমেল হাওয়া ছড়াতে শুরু করল। যে কেউ সেই জায়গায় দাঁড়ালে ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠবে। জহির আসলে কি এমন নিষিদ্ধ জাদুটোনা বা অশুভ শক্তিকে ডেকে এনেছে নিজের ঘরে? আর এই ভয়ঙ্কর অন্ধকারের মাঝে কিভাবে আগমন ঘটবে আমাদের মেঘনাপরীর? জহিরের রহস্যময় ঘরের ভেতর কি যে চলছিল তা বোঝার কোনো উপায় ছিল না। ঠিক সেই সময়েই ওই গ্রামেরই মেঠোপথ ধরে হেঁটে আসছিল রতন নামের এক সাধারণ লোক। রাত তখন প্রায় 2:30। চারপাশ নিঝুম, শুধু নিজের পায়ের পাতার মড়মড় শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। হঠাৎই রতনের মনে হল পিছন থেকে যেন ভারী কেউ তার পিছু নিয়েছে। ঘাড়ের পেছনের চুলগুলো ভয়ে কাড়া হয়ে উঠল। একটা কেমন থমথমে অস্বস্তিকর অনুভূতি। ধীরে ধীরে সাহস সঞ্চয় করে রতন যখন পিছন ফিরে তাকাল, তার রক্তের স্রোত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। জহিরের বাঁশঝাড়ের আবছা আলো ছায়ায় দাঁড়িয়ে আছে এক ভয়াল, বিকট কালবায়ব। তার শরীরটা অন্ধকারের চেয়েও কুচকুচে কালো, আর চোখ দুটি থেকে ঠিকরে বেরোচ্ছে এক অদ্ভুত অশুভ আলো। রতনকে নিজের দিকে তাকাতে দেখেই সেই কালবায়বটা মাথা উঁচু করে বিকট, হিংস্র শব্দে জোরে জোরে হেসে উঠল। সেই হাসির শব্দ পুরো নির্জন মাঠ আর পাইন বনে প্রতিধ্বনি তৈরি করল। এই বীভৎস আর ভয়ঙ্কর দৃশ্য দেখে রতনের বুকের ভেতরটা কেঁপে উঠল। মাথা কাজ করা বন্ধ করে দিল তার। মুখ দিয়ে কোনোমতে আতঙ্কের চিৎকার বের করে সে পিছু না তাকিয়ে একছুটে নিজের বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। পিচ্ছিল মেঠো পথ, কিন্তু রতনের সেদিকে খেয়াল নেই। পেছনে সেই ভয়াল অশুভ সত্তার হাসি আর সামনে বাঁচবার তাগিদ। রতন কি শেষ পর্যন্ত নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে? আর জহিরের এই কালবায়বের হাত থেকে গ্রামকে বাঁচাতে আমাদের মেঘনাপরী কিভাবে এসে হাজির হবে? রতন যখন ভয়ে প্রাণপণে দৌড়াচ্ছিল, ঠিক তখনই পেছনের সেই জহিরের বন্ধ ঘরটার ভেতর থেকে ভেসে এলো আরও এক বীভৎস দৃশ্য। ঘরের বন্দি জানালাগুলো সশব্দে কেঁপে উঠল, আর ভেতর থেকে এক বিকট, অমানুষিক হাসির বিকট ডাক ছড়িয়ে পড়ল পুরো বাতাসে। যেন কোনো অশুভ সত্তা রতনের এই অসহায় ভয় পাওয়া দেখে অট্টহাসিতে ফেটে পড়ছে। সেই শব্দে রাতের অন্ধকার যেন আরও থমথমে হয়ে উঠল। হাত পা কাঁপাতে কাঁপাতে রতন কোনোমতে নিজের বাড়ির দরজায় এসে ধাক্কা দিল। দরজা খুলতেই ঘরে ঢুকে ধপাস করে মাটিতে বসে পড়ল সে। বুকের ভেতরটা ঘড়ঘড় করছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু একনাগাড়ে হাঁপাচ্ছে আর ঘেমে নিয়ে একাকার অবস্থা। স্বামীর এই অবস্থা দেখে তার স্ত্রী চমকে উঠে দৌড়ে কাছে এলো। পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে ঘাবড়ে যাওয়া গলায় জিজ্ঞেস করল, ওগো, কি হলো তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? মুখটা এমন ফ্যাকাশে মেরে গেছে কেন বলো তো? রতন এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে কাঁপানো গলায় বলল, আজ মহাবিপদে পড়েছিলাম। জহিরের বাঁশঝাড়ের পাশ দিয়ে আসার সময় আমার পেছনে এক কুচকুচে কালো ভয়ঙ্কর কালবায়ব দাঁড়িয়েছিল। রক্তচক্ষু মেলিয়া এমন বিকট হেসে উঠল, আমি কোনোমতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। সব শুনে তার স্ত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল।
সে ভয় পেয়ে রতনের হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে যেতে যেতে বলল, ওরে বাবারে, এমন অশুভ কিছুর নজর পড়ল নাকি আবার? তুমি আর বাইরে থেকো না, শিগগিরই ঘরের ভেতরে এসো। দাঁড়াও, আমি এক্ষুনি তুলসী পাতা আর পড়া জল দিয়ে তোমাকে ঝাড়ফুঁক করে দিচ্ছি, তাতে অশুভ ছায়া আর কাছে ঘেঁষতে পারবে না। স্ত্রী তাকে ঘরের কোণে বসিয়ে প্রদীপ জ্বালিয়ে ঝাড়ফুঁক শুরু করল বটে, কিন্তু রতনের কানে তখনও বাজছিল জহিরের ঘরে সেই বীভৎস হাসি। বাইরে বাতাস যেন আরও জোরালো হচ্ছে, আর জহিরের বাড়ির অলৌকিক রহস্যটা একটু একটু করে আরও ঘনীভূত হয়ে উঠছে। পরদিন সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই গ্রামের মধ্যবর্তী প্রধান রাস্তায় লোকজনের ভিড় জমে গেল। কেউ একজন চিৎকার করে উঠতেই মুহূর্তের মধ্যে চারপাশ থেকে ছুটে এলো গ্রামবাসী। পথের ঠিক মাঝখানে কুয়াশার চাদরে ঢাকা এমন এক মর্মান্তিক দৃশ্য অপেক্ষা করছি, যা দেখে সবার চোখ কপালে উঠল। রাস্তার ওপর পড়ে রয়েছে এক মানুষের ছিন্ন মাথা। সকালের শান্ত পরিবেশটা এক নিমেষেই চরম আতঙ্ক আর আতঙ্কে থমকে গেল। ছোট বড় সবাই সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে কেঁপে উঠল। নারীরা আঁতকে উঠে চোখ ঢেকে ফেললেন, আর পুরুষরা ভয়ে পিছিয়ে গেলেন। কানাঘুষো শুরু হল, কে এই নির্মম কাজ করল? কার এমন শত্রু থাকতে পারে? ঠিক সেই ভিড়ের পেছন দিকে দাঁড়িয়ে ছিল জহিরুল, কিন্তু সাধারণ মানুষের মতো তার চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না, বরং তার ঠোঁটের কোণে ঝুলছিল এক অদ্ভুত, শয়তানি ও রহস্যময় হাসি। সে মুখটা একটু বাঁকা করে আর চোখে ট্যারিফাইড গ্রামবাসীদের কাণ্ড দেখছিল, যেন এই ভয়ঙ্কর ঘটনার আসল রহস্যটা কেবল তারই জানা। গ্রামের মুরব্বীরা কপালে হাত দিয়ে বিড়বিড় করতে লাগলেন, এ কেমন অশুভ ছায়া নেমে এলো আমাদের গ্রামে? রাতের অন্ধকারে কে এমন জঘন্য কাণ্ড ঘটাতে পারে? ভয়ে পুরো গ্রামে তখন থমথমে পরিবেশ বিরাজ করছে, আর জহিরের সেই কুচকুচে কালো রহস্য যেন পুরো জনপদকে আরও বেশি অন্ধকারের দিকে টেনে নিয়ে চলেছে। গ্রামের সেই বীভৎস ঘটনার ভয় কাটতে না কাটতেই ঠিক দুদিন পর পুরো গ্রাম আবার শিউরে উঠল নতুন এক খবরে। সকালের থমথমে কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের এক কোণে থাকা পুরনো বড় পুকুর ঘাটে বাসন ধুতে গিয়ে এক মহিলা হঠাৎ ভয়ে চিৎকার করে উঠলেন। তার সেই তীব্র চিৎকারে ছুটে এলো আশেপাশের সব মানুষ। পুকুর ঘাটের শেওলা ধরা সিঁড়ির ঠিক পাশেই পানির ওপর ভেসে রয়েছে এক নিখোঁজ যুবকের মরদেহ। দুদিন আগের সেই অশুভ রহস্যের সাথে এই ঘটনার কী সম্পর্ক, তা ভেবে সবার গায়ের পশম খাড়া হয়ে গেল। পানির শান্ত ঢেউয়ে ভেসে থাকা সেই দেহ দেখে গ্রামের বর্ষিয়ান মানুষগুলো দুশ্চিন্তায় কপালে হাত দিলেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, পুকুরের চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। সাধারণ গ্রামের পরিবেশের বদলে সেখানে ছড়িয়ে পড়েছিল এক থমথমে অলৌকিক স্তব্ধতা। লোকজনের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বয়স্ক মাতব্বর মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের গ্রামে নির্ঘাত কোনো ঘোর অশুভ শক্তির ছায়া পড়েছে। গ্রামবাসী যখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় কাঁপছে, ঠিক তখনই সময় হয়ে এলো আমাদের গল্পের সেই বহু প্রতীক্ষিত মোড়ের। অন্ধকার যত ঘনীভূত হচ্ছে, এই অভিশপ্ত গ্রামকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে আর জহিরের আসল কালো জাদুকে চূর্ণ করতেই আগমন ঘটতে চলেছে আমাদের মিষ্টি ও সাহসী মেঘনাপুরীর। পুকুর ঘাটের সেই অলৌকিক ও ভয়াল ঘটনার পর গ্রামের পরিবেশ আরও বেশি থমথমে হয়ে উঠল। কিন্তু অশুভ এই ছায়ার তাণ্ডব সেখানেই থেমে থাকল না। পরপর ২-৩ দিন ধরে একই ধরনের রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল গ্রামে। কখনো রাতের আঁধারে কারো ছাদ থেকে বিকট চিৎকার ভেসে আসত, আবার কখনো ভোরের কুয়াশায় পথের ধারে মিলত অদ্ভুত সব অলৌকিক নিশানা। পুরো গ্রাম যেন এক অদৃশ্য ভয়ের কবলে পঙ্গু হয়ে পড়ল। সূর্যাস্তের পর আলো জ্বললেও ভয়ের চোটে কেউ আর ঘরের দুয়ার খোলার সাহস পেত না। পরপর এমন অশুভ ঘটনা ঘটতে দেখে গ্রামের মানুষের মনে ধীরে ধীরে একটা বড় সংশয় দানা বাঁধতে শুরু করল। সবার নজর গিয়ে পড়ল সেই রহস্যময় লোক জহিরুলের ওপর। সবাই তো দেখছে, পুরো গ্রাম যখন আতঙ্কে কাঁপছে, তখন জহিরুলের কোনো হেলদোল নেই। তদুপরি গভীর রাতে তার বন্ধ ঘরের ভেতরে আলো জ্বলা আর অদ্ভুত সব রহস্যময় হাসির শব্দ তো অনেকেই শুনেছে। অবশেষে গ্রামের মাতব্বরসহ বেশ কিছু জাঁদরেল লোক একত্র হয়ে জহিরুলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা এক প্রকার জোর করেই জহিরুলের উঠোনে গিয়ে দাঁড়াল এবং তাকে ঘর থেকে ডেকে বের করল। গ্রামের এক মুরব্বী কড়া গলায় জহিরুলকে প্রশ্ন করলেন, জহিরুল, গ্রামে একের পর এক এসব কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে বলতো? রাতের আঁধারে তোর ঘরে কিসের আলো জ্বলে, আর তোর বাড়ির পাশে এসব অশুভ ছায়াই বা কেন ঘোরে? আমাদের কাছে আর কিছু গোপন করিস না, সোজা সত্যিটা বল। জহিরুল এতটুকু বিচলিত হল না,
বরং সে তার কুটিল চোখ দুটো ছোট করে এক মুখ শয়তানি হাসি হাসল। তারপর খুব শান্ত কিন্তু চতুর গলায় মাথা নেড়ে বলল, আপনারা আমাকে অযথা সন্দেহ করছেন মাতব্বর মশাই। গ্রামের কোথায় কি হচ্ছে, কার ওপর অলৌকিক দাপট চলছে তা আমি কিভাবে জানব? আমি তো আমার মতো নিজের ঘরে থাকি। আমি সত্যিই কিছু জানি না। এসব কিসের কেরামতি? জহিরুল সোজা উত্তর না দিয়ে এমনভাবে কথাগুলো এড়িয়ে গেল যে তার কথায় গ্রামবাসীর সন্দেহ কমার বদলে আরও 100 গুণ বেড়ে গেল। তার মুখাবয়বের সেই বাঁকা হাসিই যেন চিৎকার করে বলছিল, আসল রহস্যটা কেবল তার নিজেরই জানা। গ্রামের মানুষ জহিরুলের সেই চতুর উত্তর আর মুখের অদ্ভুত শয়তানি হাসি দেখে চরম অসন্তোষ নিয়ে সেখান থেকে ফিরে এলো। তারা বুঝল জহিরুলের কাছ থেকে সোজা কথা আদায় করা এত সহজ হবে না। কিন্তু তার ঘরের ভেতরের অশুভ পরিবেশ আর একের পর এক ঘটা অলৌকিক ঘটনাগুলো পুরো গ্রামের ওপর এক ভয়াল শঙ্কার ছায়া ফেলে দিল। বিকেলে সূর্যটা লাল হয়ে পাহাড়ের আড়ালে ঢলে পড়তেই পুরো গ্রামে এক অন্যরকম বিষণ্ণতা আর আতঙ্ক নেমে এলো। আগের মতো আর সন্ধ্যায় মাতব্বরের মোড়ে আড্ডা জমে না, হাটে বাজারে মানুষের আনাগোনা মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়। সন্ধ্যা নামার আগেই সবাই নিজ নিজ ঘরের দরজা জানালা শক্ত করে খিল এঁটে বসে থাকে। প্রতিটি পরিবার ঘরের কোণে প্রদীপ জ্বেলে ঈশ্বরের নাম জপ করতে শুরু করে, পাছে কোনো অশুভ শক্তি ঘরের ছাদ ঘেঁষে নেমে আসে। রাত যত গভীর হতে লাগল, গ্রামের আবহাওয়া তত বেশি থমথমে আর ভারী হয়ে উঠল। বাঁশঝাড়ের পাতাগুলো কোনো বাতাস ছাড়াই মড়মড় করে কাঁপতে থাকে, আর দূরে শিয়ালের ডাকের বদলে ভেসে আসতে থাকে এক বিদঘুটে বিলাপের সুর। জহিরুলের ঘরের জানালা দিয়ে সেই আগের মতোই রক্তিম লাল আলো ঠিকরে বেরোচ্ছিল, আর তার উঠোনের কাছে বাতাসের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। গ্রামের মানুষ নিজেদের ঘরে বন্দি থেকেও অনুধাবন করছিল যে এই অন্ধকার কোনো সাধারণ ভয় নয়, ইহা এক প্রাচীন ও অপশক্তির তাণ্ডব, যা ধীরে ধীরে পুরো গ্রামকে গ্রাস করতে চলেছে। সবাই এখন কোনো এক অলৌকিক বা দৈব শক্তির প্রতীক্ষায় প্রহর গুনছে, যা তাদের এই অভিশপ্ত অন্ধকার থেকে রক্ষা করতে পারবে। পরদিন ভোরের আলো ফোটার আগেই গ্রামে ঘটল আর এক বিভৎস অঘটন। জহিরুলের বাঁশঝাড়ের ঠিক ধারটিতেই আরেকটি যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। পরপর এসব অলৌকিক আর আতঙ্কজনক মৃত্যুতে গ্রামের মানুষের সহ্যের সীমা পার হয়ে গেল। এবার আর ঘরে বন্দি বসে থাকার উপায় নেই, যেভাবে হোক এই অশুভ ছায়াকে থামাতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামের সব পুরুষ আর মুরব্বীরা জরুরি বৈঠকে বসলেন। মাতব্বর মশাই গম্ভীর মুখে বললেন, গ্রামটা শেষ হয়ে যেতে বসেছে। এটা সাধারণ কোনো ঘটনা নয়, নিশ্চিত কোনো অশুভ অপশক্তির কালো জাদু। আমাদের এখনই এলাকার বড় কোনো সাধক বা শক্তিশালী কবিরাজ ডেকে আনতে হবে। সবাই এক বাক্যে তাতে সায় দিল। সিদ্ধান্ত হল, পাশের পরগনার সবচেয়ে নামকরা আর অভিজ্ঞ কবিরাজকে আজই ডেকে আনা হবে। তার ঝাড়ফুঁক আর অলৌকিক শক্তি দিয়েই জহিরুলের সেই বন্দি ঘরের রহস্য ভেদ করতে হবে, আর গ্রামকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হবে। কিন্তু তারা কি জানো তো, কবিরাজের সাধনা কি পারবে জহিরুলের সেই ভয়াল জাদুটোনাকে পরাস্ত করতে? নাকি এই অন্ধকারের শেষ টানতেই এবার উদয় ঘটবে? সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের 4 জন শক্তপোক্ত লোক এক মুহূর্ত দেরি না করে পাশের পরগনার দিকে রওনা দিল। সেই নামকরা প্রবীণ কবিরাজকে খবর দেওয়া মাত্রই তিনি পরিস্থিতি গুরুগম্ভীর বুঝে নিজের অলৌকিক জিনিসপত্র, কালো কাপড়ের থলি, মন্ত্রপুত সর্ষে দানাও, পুরনো তামা ও পিতলের থালাবাটি গুটিয়ে তৎক্ষণাৎ গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। বিকালে কবিরাজমশাই গ্রামে পা রাখতেই থমথমে পরিবেশটা যেন আরও ভারী হয়ে উঠল। তার লম্বা সাদা দাড়ি, কপালে আঁকা বিশেষ সিঁদুরের তিলক আর পরনের লাল চাদর দেখে গ্রামবাসীদের মনে সামান্য আশার আলো ফুটল। মুরব্বীরা তাকে নিয়ে সোজা সেই রহস্যময় বাঁশঝাড় আর জহিরুলের ঘরের উল্টোপাশের খোলা উঠোনে গিয়ে দাঁড়ালেন। কবিরাজ মশাই চারপাশের বাতাস শুঁকে মাটির ধুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড কি যেন গণনা করলেন। হঠাৎই তার চোখ দুটি ছানাবড়া হয়ে গেল। তিনি ধীর ও গম্ভীর গলায় সতর্ক করে বললেন, এ সাধারণ কোনো অপছায়া বা সাধারণ জিনের কারসাজি নয়। এই স্থানে পরম নিষিদ্ধ অশুভ বিদ্যা প্রয়োগ করা হয়েছে।
রক্ত আর অলৌকিক বন্ধন দিয়ে কাউকে ডেকে আনা হয়েছে এই ভিটে। কথাটি শেষ হতে না হতেই আকাশটা হঠাৎ মেঘে ঢেকে গেল। দিন দুপুরে যেন সন্ধ্যের আঁধার নেমে এলো পুরো গ্রামে। কবিরাজ মশাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মাটিতে গোল করে মন্ত্রপুত সিঁদুর ও সর্ষে ছড়িয়ে সীমানা কাটলেন। তারপর ধূপ জেলে উচ্চস্বরে সংস্কৃত ও প্রাচীন ভাষার মিশ্রণে জোর গলায় জাদুমন্ত্র জপ করতে শুরু করলেন। কবিরাজের মন্ত্রের আওয়াজ যত বাড়তে লাগল, জহিরুলের বন্ধ ঘরের ভেতর থেকে ততটাই উথাল পাথাল শব্দ ভেসে আসতে শুরু করল। ঘরের দরজা জানালাগুলো সশব্দে কেঁপেই চলেছে, যেন ভেতরের বন্দী সেই ভয়াল সত্তা শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ এক চণ্ড বাতাস এসে কবিরাজের জ্বালানো ধূপের আগুন নিভিয়ে দিল, আর সীমানা কাটা সর্ষেগুলো বাতাসে উধাও হয়ে গেল। কবিরাজ মশাই বুক চেপে ধরে 2 কদম পিছিয়ে গেলেন। তার মুখ থেকে রক্তাভ ঘাম ঝরতে লাগল। তিনি কেঁপে উঠে বললেন, আমার সাধনার শক্তি এর সামনে টিকতে পারছে না। এই অশুভ শক্তির প্রভাব আমার ধারণার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর। কবিরাজের এমন অসহায় অবস্থা দেখে গ্রামবাসীদের বুকের ভেতরটা আতঙ্কে একদম জমে বরফ হয়ে গেল। সবাই বুঝতে পারল, সাধারণ মানুষের সাধনা বা কবিরাজি বিদ্যা দিয়ে এই অন্ধকার দূর করা সম্ভব নয়। তবে কি এই অভিশপ্ত গ্রাম পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে, নাকি ওপরওয়ালা পাঠাবেন এমন কোনো দৈব অলৌকিক শক্তি যা এক নিমেষেই ছড়িয়ে দেবে আলোর জ্যোতি? কবিরাজ মশাই পিছিয়ে আসতেই জহিরুলের ঘরের ভেতর থেকে এক বিকট শব্দে দরজাটা খুলে গেল। কিন্তু ঘরের ভেতর কোনো মানুষকে দেখা গেল না, কেবল ধোঁয়াটে এক কালো কুয়াশা ধীরে ধীরে বের হয়ে উঠোনে ছড়াতে লাগল। সেই অন্ধকার ছায়ার তাণ্ডবে চারপাশের গাছপালার পাতা শুকনো হয়ে খসে পড়তে শুরু করল। গ্রামবাসী আতঙ্কে চিৎকার করে যে যার মতো পিছু হটতে লাগল। পরিস্থিতি তখন হাতছাড়া হয়ে গেছে, আর সেই অশুভ শক্তির হুঙ্কার পুরো গ্রামে এক মহাভয়ের রাজত্ব তৈরি করল। ঠিক সেই সংকটময় মুহূর্তে, যখন গ্রামের মানুষের আশা প্রায় শেষ হয়ে এসেছে, ঠিক তখনই ওপরের অন্ধকার মেঘ চিরে নেমে এলো এক অদ্ভুত স্নিগ্ধ আলো। আকাশ থেকে নীল আর রূপালী আলোর ঝরনাধারার মতো এক জাদুকরী আভা সোজা এসে পড়ল জহিরুলের সেই অভিশপ্ত উঠোনে। বাতাসের সব বিষাক্ত ও ভারী গন্ধ এক নিমেষে দূর হয়ে বাতাসে ভেসে এলো সুবাসিত পদ্মফুলের সুবাস। সেই উজ্জ্বল আলোকবলয়ের ভেতর থেকে ধীর পায়ে হেঁটে এলো আমাদের সবার প্রিয়, মায়াবী ও অসীম জাদুকরী ক্ষমতার অধিকারী মেঘনাপরী। তার পরনে আকাশনীল রঙের শাড়ি, পিঠে ঝলমলে রূপালী ডানা, আর হাতে রয়েছে একটি জাদুদণ্ড যা থেকে নীল আলোর রশ্মি ঠিকরে বেরোচ্ছে। মেঘনাপরীর পদ স্পর্শ করতেই ধূলিসাৎ হওয়া মাটির ওপর আবার সবুজ ঘাস গজিয়ে উঠল। মেঘনাপরী গম্ভীর কিন্তু মিষ্টি গলায় বলে উঠল, জহিরুল, তোর এই অন্ধকারের খেল আর বেশি দূর চলবে না। নিষ্পাপ মানুষদের ভয় দেখিয়ে তুই যে অশুভ শক্তিকে ডেকে এনেছিস, তাকে চিরতরে বিলীন করতে আমি এসে গেছি। মেঘনাপরীর সেই দীপ্ত কণ্ঠ আর রূপালী আলোর অলৌকিক স্পর্শ দেখে ভয় পেয়ে পিছিয়ে গেল সেই কালো ছায়ামূর্তি। পুরো গ্রামবাসী জাদুমুগ্ধের মতো তাকিয়ে দেখল কিভাবে এক পরীর আগমনে সব ভয় আর অন্ধকার মুছে গিয়ে জয়ের নতুন আলো ফুটে উঠছে। তখনই মিজান দাদু আর আমি দৌড়ে ঠিক ওই জায়গাটিতে গিয়ে পৌঁছালাম। আমাদের উপস্থিতি টের পেয়ে জহিরুল আর তার সেই কুচকুচে কালো অশুভ ছায়াটা এক মুহূর্তও দাঁড়াল না। বাতাসে এক বিভৎস হুঙ্কার ছেড়ে তারা অন্ধকারের সুযোগ নিয়ে ঝোপঝাড়ের আড়ালে গা ঢাকা দিল। মেঘনাপরী রূপালী ডানা দুটি আলতো করে নাড়িয়ে আমাদের দিকে ঘুরে দাঁড়াল। তার মায়াবী চেহারায় তখন এক শান্ত অথচ দৃঢ় প্রত্যয়ের ছাপ। সে আমার আর মিজান দাদুর দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, ওদের পালিয়ে যেতে দাও ইমরান। আজ রাতে ওরা সাময়িকভাবে রক্ষা পেলেও এই অপশক্তির বিনাশ এখন সময়ের ব্যাপার মাত্র। মিজান দাদু কপালে হাত দিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার বয়সের ভারে নুয়ে পড়া চোখে মুখে এক অদ্ভুত বিস্ময় আর স্বস্তি ফুটে উঠল। তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, পরিমা, তুমি সঠিক সময়ে এসে আমাদের গ্রামটাকে এক মহাবিপদের হাত থেকে বাঁচালে। কিন্তু ওই শয়তান জহিরুল যদি আবার কোনো অঘটন ঘটায়? মেঘনাপরী তার হাতের নীল আলোয় উজ্জ্বল জাদুদণ্ডটি বাতাসে ঘোরাতেই চারপাশের আবহাওয়া আরও স্নিগ্ধ হয়ে উঠল।
সে মিষ্টি এক চিলতে হাসি হেসে বলল, চিন্তা করবেন না দাদু, আমি থাকতে এই গ্রামের আর কোনো নিষ্পাপ মানুষের ক্ষতি হতে দেব না। জহিরুল আর তার অন্ধকারের শক্তিকে চিরতরে শেষ করার সময় এসে গেছে। মেঘনাপরী তার জাদুদণ্ডটি বাতাসে ঘোরাতেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। বাঁশঝাড়ের সেই স্যাঁতসেঁতে অশুভ মেঠোপথটা মুহূর্তের মধ্যে নরম সুবাসিত ঘাসে ঢেকে গেল। বাতাস থেকে ছড়িয়ে পড়া ধূপের কুৎসিত গন্ধ উধাও হয়ে ভেসে এলো এক অপূর্ব চন্দনের সুবাস। গাছপালার ওপর জমে থাকা কালচে অন্ধকারগুলো ছোট ছোট নীল আর রূপালী জোনাকির মতো আলো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। মিজান দাদু হাঁ করে এই বিস্ময়কর দৃশ্য দেখছিলেন। মেঘনাপরী তার জাদুদণ্ড দিয়ে শূন্যে একটা বৃত্ত আঁকতেই বাতাসের মধ্যে ভেসে উঠল এক মায়াবী রূপালী আয়না। সেই আয়নার স্বচ্ছ জলে ভেসে উঠল জহিরুলের পালিয়ে যাওয়ার অদৃশ্য ছাপ। দেখা গেল জহিরুল আর তার কালো ছায়ামূর্তিটি গ্রামের পেছনের এক পুরনো পরিত্যক্ত নদীর চড়ে গিয়ে লুকিয়েছে। মেঘনাপরী আমার দিকে তাকিয়ে হালকা এক চিলতে হাসি দিয়ে বলল, ইমরান, ওই শয়তানটা ভেবেছে সে পালিয়ে বেঁচে গেছে, কিন্তু আমার এই অলৌকিক আয়নায় ওর প্রতিটি পদক্ষেপ এখন স্পষ্ট। মিজান দাদু ভক্তি আর বিস্ময়ে হাত দুটো জোর করে বললেন, পরিমা, তবে কি এবার ওই শয়তানের শেষ দেখতে পাবো আমরা? মেঘনাপরী মিষ্টি গলায় কিন্তু দৃঢ়তার সাথে বলল, একদম দাদু, আজ রাতেই ওই নদীর চরে এই অন্ধকারের খেল চিরতরে শেষ হবে। আপনারা শুধু আমার ওপর বিশ্বাস রাখুন। কথাটি বলেই মেঘনাপরী বাতাসে তার ডানা দুটি মেলে দিল, আর তার গা থেকে ঠিকরে পড়া আলোয় পুরো গ্রামটা যেন এক স্বর্গীয় সুরক্ষা বলয়ে ঢেকে গেল। মেঘনাপরী তখন তার হাতের জাদুদণ্ডটি আকাশের দিকে উঁচিয়ে ধরল। মুহূর্তের মধ্যে রূপালী আলোর একটি আলোকবৃত্ত তৈরি হল, যা আমাদের তিনজনকে এক অদ্ভুত মায়াবী ছায়ায় ঘিরে ফেলল। বাতাস থেকে ঝরে পড়তে লাগল সুবাসিত নীল রঙের আলোর পাপড়ি। মিজান দাদু বিস্ময়ে চোখ বড় বড় করে বললেন, পরিমা, এ যে স্বর্গের আলো! জীবনে এমন অলৌকিক দৃশ্য কখনো দেখিনি। মেঘনাপরী মুচকি হেসে বলল, দাদু, অশুভ শক্তির কালো মেঘ সাময়িকভাবে কেটে গেলেও জহিরুল আর তার সেই অপছায়া আবার ফিরে আসতে পারে। তাই আমি এই পুরো গ্রামটিকে একটি জাদুকরী সুরক্ষা বলয়ে বেঁধে দিচ্ছি। যতক্ষণ এই আলো থাকবে, কোনো খারাপ শক্তি এই গ্রামে প্রবেশ করতে পারবে না। সে তার ডানা দুটো একটু নাড়াতেই সেই আলোর বলয়টি পুরো গ্রামের সীমানা জুড়ে ছড়াতে শুরু করল। বাঁশঝাড়ের থমথমে ভাব, সেই বীভৎস নীরবতা আর ভারী বাতাস সবকিছু দূর হয়ে এক অপূর্ব শান্ত স্নিগ্ধতা নেমে এলো। আমার দিকে তাকিয়ে মেঘনাপরী মিষ্টি করে বলল, ইমরান, চল। জহিরুল ভেবেছে নদীর চড়ে লুকিয়ে সে বেঁচে যাবে, কিন্তু আজ রাতেই ওর সব শয়তানি বিদ্যা আর অশুভ শক্তিকে চিরতরে ধ্বংস করতে হবে, যাতে এই গ্রামের মানুষ আর কোনোদিন ভয়ের মুখোমুখি না হয়। মিজান দাদু আমাদের দুজনকে আশীর্বাদ করে বললেন, তোমরা এগিয়ে যাও বাবা, আজ এই গ্রামের সব নিষ্পাপ মানুষের প্রার্থনা তোমাদের সাথে আছে। মেঘনাপরীর হাতের নীল জাদুদণ্ডটি নদীর চরের দিকে পথ দেখিয়ে এক উজ্জ্বল আলোর রেখা ফুটিয়ে তুলল। আমরা দুজন সেই জাদুকরী আলোর পথ ধরে এগিয়ে চললাম, অশুভ শক্তিকে চিরতরে সমূলে উপরে ফেলার উদ্দেশ্যে। মেঘনাপরীর জাদুদণ্ড থেকে ঠিকরে বেরোনো নীল আলোর রেখাটি সোজা নদীর চরের দিকে প্রসারিত হয়ে রইল। রাতের নিঝুম আধারে সেই আলোর পথ ধরেই আমরা দুজন এগিয়ে চললাম নদীর দিকে। চারপাশটা যেন এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন, কেবল আমাদের পদশব্দ আর দূরে নদীর জলের মৃদু কলতান শোনা যাচ্ছিল। পরিত্যক্ত নদীর চরে পৌঁছাতেই বাতাসের আবহাওয়া আবার ভারী হয়ে উঠল। বালুচরের মাঝখানে এক জীর্ণ পুরনো কুঁড়েঘরের সামনে দাঁড়িয়েছিল জহিরুল। তার পাশে সেই কুচকুচে কালো অশুভ ছায়ামূর্তিটি থরথর করে কাঁপছিল। মেঘনাপরীকে সামনে দেখে জহিরুলের মুখের সেই চতুর শয়তানি হাসি এক মুহূর্তেই মিলিয়ে গেল। জহিরুল ভয়ে 2 কদম পিছিয়ে গিয়ে কাঁপানো গলায় বলল, তুমি কে? আমার এই অতিপ্রাকৃতিক কালো বিদ্যাকে অকেজো করার ক্ষমতা তোমার মতো সাধারণ কারণ নেই। মেঘনাপরী এক চিলতে মিষ্টি কিন্তু গম্ভীর হাসি হেসে বলল, অন্ধকার যতই শক্তিশালী মনে হোক না কেন, সত্য আর আলোর এক বিন্দু স্পর্শেই তা ধূলিসাৎ হয়ে যায়। জহিরুল,
নিষ্পাপ গ্রামবাসীদের ভয় দেখিয়ে আর অলৌকিক শক্তির অপব্যবহার করে তুমি যে অন্যায় করেছ তার শেষ এখানেই। কথাটি শেষ হওয়া মাত্রই মেঘনাপরী তার জাদুদণ্ডটি শূন্যে তুলে ধরে 3 বার ঘোরাল। সঙ্গে সঙ্গে আকাশ থেকে সহস্র শত রূপালী আর নীল আলোকবিন্দু বৃষ্টির মতো জহিরুল আর তার অশুভ ছায়ার ওপর ঝরে পড়তে লাগল। সেই অলৌকিক আলোর স্পর্শ পাওয়া মাত্রই কালো ছায়ামূর্তিটি বিকট এক হাহাকার করে বাতাসে মিলিয়ে গেল, আর জহিরুলের সব শয়তানি জাদু চূর্ণ বিচূর্ণ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকারের অশুভ প্রভাব চিরতরে কেটে গিয়ে নদীর চড়ে ফুটে উঠল ভোরের প্রথম স্নিগ্ধ আলো। পুরো এলাকাটা যেন এক স্বর্গীয় শান্তিতে ভরে গেল। মেঘনাপরী আমার দিকে ঘুরে দাঁড়িয়ে তার রূপালী ডানা দুটি মেলালো। তার চোখে মুখে তখন এক অপূর্ব তৃপ্তির হাসি। আমরা দুজন আবার শান্ত মনে গ্রামের মেঠোপথ ধরে ফিরে চললাম। মেঘনাপরীর বুদ্ধিমত্তার জবাব নেই। সে খুব ভালো করেই জানত, সাধারণ মানুষ যদি তার এই অলৌকিক পরীর রূপ আর জাদুকরী ক্ষমতার কথা জেনে যায়, তবে গ্রামে তাকে নিয়ে ভয় আর কৌতূহলের শেষ থাকবে না। তাই সে রহস্যের পর্দাটা সুন্দরভাবেই বজায় রাখল। মিজান দাদুকে যখন আমি আড়ালে ডেকে নিয়ে বুঝিয়ে বললাম, কথাটা যেন কিছুতেই গ্রামের অন্য কারো কানে না যায়, দাদুও বিজ্ঞের মতো গম্ভীর হয়ে মাথা নাড়লেন। দাদু আমার পিঠ চাপড়ে বললেন, একদম ঠিক বলেছিস ইমরান। সব অলৌকিকতার কথা সবার সইতে পারে না। গ্রামবাসী শুধু জানুক, এক অচেনা পরম দরদি বোন এসে তাদের অলৌকিক বিপদ থেকে উদ্ধার করে দিয়ে গেছে। গ্রামের মানুষ যখন নদীর চড়ে এসে জহিরুলকে অচেত অবস্থায় পড়ে থাকতে দেখল আর বুঝতে পারল অপশক্তির অভিশাপ কেটে গেছে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই ধরে নিল, কোনো এক অচেনা মহৎগুণী মেয়ে এসে অদৃশ্যভাবে এই কঠিন সমস্যার সমাধান করে দিয়ে গেছে। মেঘনাপরী তখন মিষ্টি এক চিলতে হাসি দিয়ে নিজের ডানা দুটো গুটিয়ে নিল। আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, গোপন রহস্যগুলো গোপন থাকলেই তার সৌন্দর্য বাড়ে, তাই না ইমরান? আমরা দুজন হাতে হাত রেখে মিজান দাদুকে সঙ্গে নিয়ে আবার গ্রামের চেনা শান্ত মেঠোপথ ধরে হেঁটে চললাম। তাহলে মেঘনাপরীর 20তম পর্বটি এখানেই সমাপ্ত হল। চলুন আগের সব চরিত্র বাদ দিয়ে হাবিবপুর গ্রামকে ঘিরে এক সম্পূর্ণ নতুন এবং রোমাঞ্চকর গল্পের সূচনা করি। নতুন গল্পের নাম হাবিবপুরের অচিন অতিথি। হাবিবপুর গ্রামটি বাইরে থেকে বেশ শান্ত আর সবুজ হলেও এর উত্তরপাড়ার পুরনো জমিদার বাড়িটিকে নিয়ে এক অদ্ভুত রহস্য রয়েছে। লোকমুখে শোনা যায়, বছর 50 আগে সেই বাড়ির এক তরুণ গবেষক এক অমাবস্যার রাতে হঠাৎ করেই গায়েব হয়ে যান। কিন্তু রহস্যের শুরু সেখানে নয়। মূল বিস্ময় হল, প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে ওই বন্ধ বাড়ির বাগানবাড়িতে হঠাৎ করেই এক অদ্ভুত সুবাস আর মিহি বাজনার শব্দ ভেসে আসে। গ্রামের দুজন কৌতূহলী বন্ধু অর্ক আর নিবিড় দীর্ঘদিনের এই লোককথা শুনে সিদ্ধান্ত নিল, তারা এবার নিজেই ব্যাপারটা খতিয়ে দেখবে। এক বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে ডুবছে, ঠিক তখনই অর্ক আর নিবিড় সেই পুরনো ফটকের সামনে গিয়ে দাঁড়াল। বিশাল লোহার শিকল দিয়ে বাঁধা দরজাটা পেরোতেই তাদের চোখে পড়ল বাগানের ঠিক মাঝখানে একটি প্রাচীন পাথর, যার গায়ে অদ্ভুত কিছু অলৌকিক চিহ্ন খোদাই করা রয়েছে। ঠিক এমন সময় ধীর গতিতে বাতাস বইতে শুরু করল, আর সেই পাথরের ওপর থেকে এক অদ্ভুত হালকা নীল আলোর রশ্মি শূন্যে ভেসে উঠল। অর্ক আর নিবিড় বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, কারণ তারা বুঝতে পারল হাবিবপুর গ্রামের গোপন ইতিহাসের এক নতুন অধ্যায় তাদের সামনে খুলতে যাচ্ছে। অর্ক আর নিবিড় যখন সেই নীল আলোর দিকে হাঁ করে তাকিয়েছিল, ঠিক তখনই পাথরের গায়ের প্রাচীন চিহ্নগুলো একের পর এক জোনাকির মতো জ্বলে উঠতে লাগল। থমথমে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক অপূর্ব মায়াবী বাজনার সুর, যা সাধারণ কোনো বাদ্যযন্ত্রের মতো শোনাচ্ছিল না। হঠাৎ করেই খোলা ফাঁকা বাগানের মাঝখানে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। বাতাস ভারী হয়ে এলো এক অজানা মিষ্টি সুবাসে। পাথরের ওপরের নীল আলোটা ঘনীভূত হয়ে ধীরে ধীরে একটি স্পষ্ট ছায়ামূর্তির রূপ নিতে শুরু করল। সেই মূর্তির অবয়বটা কোনো মানুষের মতো হলেও তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছিল এক আলোড়ন সৃষ্টিকারী রূপালী দ্যুতি। নিবিড় ভয়ে অর্কের হাত শক্ত করে চেপে ধরে বলল, অর্ক, দেখছি সেটা? আমরা কি স্বপ্নের মধ্যে আছি,
নাকি সত্যিই কোনো অলৌকিক কিছুর সামনে দাঁড়িয়ে? অর্ক মন্ত্রমুগ্ধের মতো এক পা সামনে বাড়িয়ে বলল, না নিবিড়, এটা স্বপ্ন নয়। হাবিবপুর গ্রামের সেই 50 বছরের পুরনো রহস্য আজ আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। ঠিক তখনই সেই অচিন মায়াবী অবয়বটি হাত উঁচিয়ে অর্ক আর নিবিড়ের দিকে এক অদ্ভুত আলোর গোলক বাড়িয়ে দিল। সেই গোলকের ভেতর যেন পুরো হাবিবপুর গ্রামের প্রাচীন ইতিহাসের দৃশ্য একের পর এক ভেসে উঠতে লাগল, যেন তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে এক নতুন ও অজানা অভিযানের জগতে। সেই মায়াবী আলোর গোলকটি অর্ক আর নিবিড়ের খুব কাছাকাছি ভেসে এলো। তার ভেতরের ছবিগুলো দ্রুত বদলাতে লাগল। দৃশ্যপটে ভেসে উঠল বহু বছর আগের হাবিবপুর গ্রামের দৃশ্য। তবে সেটা সাধারণ দৃশ্য ছিল না। গ্রামের চারপাশের নদী, সবুজ মাঠ আর গাছপালা যেন এক অদৃশ্য জাদুকরী সুতোয় বাঁধার মতো জ্বলজ্বল করছিল। হঠাৎ আলোর ভেতর থেকে গম্ভীর অথচ স্নিগ্ধ এক বাণী ভেসে এলো, তোমরা যে রহস্যের দরজায় হাত দিয়েছ তা কেবল একটি গায়েব হয়ে যাওয়া মানুষের গল্প নয়। এই হাবিবপুর গ্রামটি একটি বিশেষ অলৌকিক সুরক্ষা বলয়ের ওপর দাঁড়িয়ে আছে, যা বহু বছর ধরে শয়তানি শক্তির হাত থেকে রক্ষা পেয়ে আসছে। অর্ক বিস্ময়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে সেই 50 বছর আগের গবেষক, তিনি কোথায় গেলেন? আলোর অবয়বটি ধীর পায়ে আরও এক ধাপ এগিয়ে এসে বলল, তিনি হারাননি, তিনি এই শক্তির প্রহরী হয়ে রয়ে গেছেন। কিন্তু সময়ের চক্র ঘুরে গেছে। এখন সেই সুরক্ষা বলয়ের শক্তি ফুরিয়ে আসছে, আর প্রাচীন কোনো অন্ধকার আবার জেগে ওঠার চেষ্টা করছে এই শান্ত হাবিবপুরে। নিবিড় ঢোক গিলে বলল, আমাদের কেন এসব দেখাচ্ছ? আমরা তো সাধারণ দুজন সাধারণ তরুণ। অবয়বটি হালকা হেসে উত্তর দিল, কারণ এই প্রাচীন পাথরটি শতাব্দীর পর শতাব্দী ধরে এমন দুজন খাঁটি মনের মানুষকে খুঁজছিল, যারা গ্রামের রক্ষা কবচ উদ্ধার করতে পারবে। এই আলো তোমাদের নির্বাচন করেছে। কথাটি শেষ হতেই বাগানের মাটি হালকা কেঁপে উঠল। জীর্ণ জমিদার বাড়ির সদর দরজার বড় তালাটা নিজে থেকেই বিকট শব্দে ভেঙে নিচে পড়ে গেল। ভেতর থেকে এক তীব্র সোনালি আলোর রশ্মি বাইরে ঠিকরে বের হতে লাগল, যেন অর্ক আর নিবিড়কে ডেকে বলছে ভেতরে ঢুকে তাদের আসল অভিযান শুরু করতে। জমিদার বাড়ির ভাঙা সদর দরজা দিয়ে সোজা ভেতরে ঢুকে এলো সোনালি আর নীলাভ আলোর এক তীব্র প্রবাহ। সেই জাদুকরী আলো বাগান পেরিয়ে অর্ক আর নিবিড়ের পায়ের নিচের মাটিকে এক অদ্ভুত সুবাসিত নীল ঘাসে ঢেকে দিল। অবয়বটির মায়াবী ছায়ামূর্তিটি বাতাসের ওপরে ভেসে উঠে হাতের জাদুকরী ইশারা করল। সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির মূল চত্বরে থাকা প্রাচীন স্তম্ভগুলো জ্বলজ্বল করে উঠল। ঘরের ভেতরে রাখা বহু বছরের পুরনো বইয়ের পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল এবং বাতাসে ভেসে উঠল একটি প্রাচীন পাণ্ডুলিপির অংশ। নিবিড় থমকে দাঁড়িয়ে বলল, অর্ক, ওই দেওয়ালগুলোর দিকে দেখ। ওগুলো কি সব প্রাচীন নকশা নাকি কোনো রহস্যময় মানচিত্র? অর্ক পা বাড়িয়ে ভেতর চত্বরের মাঝখানে আসতেই দেখল মেঝের ওপর খোদাই করা রয়েছে হাবিবপুর গ্রামের একটি নিখুঁত নকশা। তবে সাধারণ মানচিত্রের বদলে সেখানকার নদী, পাহাড় আর জঙ্গলগুলো জ্বলন্ত নক্ষত্রের মতো আলো ছড়াচ্ছে। মানচিত্রের ঠিক মাঝখানে 3টি খালি গোল স্থান তৈরি হয়ে আছে, যেখানে 3টি বিশেষ রত্ন বা সুরক্ষা কবচ বসানো প্রয়োজন। সেই আলোকময় অবয়বটি স্নিগ্ধ কণ্ঠে বলে উঠল, এই 3টি স্থানে বহু বছর ধরে লুকানো রয়েছে হাবিবপুরের মূল 3টি অলৌকিক শক্তি, জল, মাটি আর বাতাসের রত্ন। যদি অন্ধকার শক্তি জেগে ওঠার আগেই তোমরা এই 3টি পথ অতিক্রম করে শক্তিগুলোকে উদ্ধার করতে পারো, তবেই এই গ্রাম চিরতরে রক্ষা পাবে। কথা শেষ হতেই দেওয়ালের গায়ে ভেসে থাকা প্রাচীন মানচিত্রটির একটি বিশেষ অংশ জ্বলজ্বল করে উঠে পথ নির্দেশ করল। প্রথম রত্নটি রয়েছে গ্রামের শেষ প্রান্তের এক রহস্যময় পদ্মপুকুরের তলদেশে। অর্ক আর নিবিড় একে অপরের দিকে তাকাল। ভয় আর বিস্ময় পেরিয়ে তাদের চোখে তখন এক নতুন শিহরণ জাগানো রোমাঞ্চের ছোঁয়া। হাবিবপুরকে এক গোপন মহাবিপদের হাত থেকে বাঁচাতে তারা দুজনে সেই আলোর নির্দেশিত রহস্যময় পথের দিকে নিজেদের প্রথম পা বাড়াল। অর্ক আর নিবিড় এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই সোনালি আলোর পথ ধরে পদ্মপুকুরের দিকে এগোতে লাগল। রাতের কুয়াশায় ঢাকা হাবিবপুরের চেনা মেঠোপথটা আজ তাদের কাছে একেবারেই অচেনা মনে হচ্ছিল।
চারপাশের গাছপালাগুলো যেন ফিসফিস করে প্রাচীন কোনো ভাষার মন্ত্র জপ করছে, আর বাতাসের হালকা দোলায় পাতার শব্দগুলো ভেসে আসছে অলৌকিক সুরের মতো। কিছু দূর যাওয়ার পর তারা গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছাল। সেখানে ঘন ঝোপঝাড় আর প্রাচীন অশ্বত্থ গাছে ঘেরা এক ছায়াবৃত পদ্মপুকুর। দিনের বেলাতেও যে পুকুরের পানি দেখতে বেশ থমথমে লাগত, রাতের নিঝুম আধারে তা যেন আরও গম্ভীর ও রহস্যময় রূপ ধারণ করেছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, গভীর রাতেও পুকুরের মাঝখানে একটি বিশালাকার পদ্মফুল অপার্থিব নীল আলো ছড়িয়ে পুরোপুরি ফুটেছিল। নিবিড় থমকে দাঁড়িয়ে বলল, অর্ক, একটু ভেবে দেখ, রাতের আঁধারে কখনো পদ্মফুল এভাবে ফোটে? আর ওই পানির নিচে কি যেন জ্বলজ্বল করছে। অর্কপুকুর ঘাটের শেষ সিঁড়িতে পা রাখতেই পানির শান্ত বুদবুদগুলো থেকে রূপালী বাষ্প উঠতে শুরু করল। পানির তলদেশে যেন একটা আস্ত নক্ষত্রমণ্ডল লুকানো রয়েছে। জলতরঙ্গের নিচে নীল রঙের সেই আলোর রত্নটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ঠিক তখনই পুকুরের চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পানির ওপর ভেসে উঠল সূক্ষ্ম ও মায়াবী এক তরঙ্গ। জলরাশি ধীরগতিতে দুভাগে ভাগ হয়ে গিয়ে ঘাট থেকে সোজা সেই আলোকময় পদ্মফুলের কেন্দ্র পর্যন্ত এক শুষ্ক, অলৌকিক জলের পথ তৈরি করে দিল। সেই রহস্যময় অবয়বের কণ্ঠস্বর আবার তাদের চারপাশে প্রতিধ্বনি করে উঠল। যাত্রার প্রথম পরীক্ষা শুরু হয়েছে অর্ক ও নিবিড়। পদ্মফুলের হৃৎপিণ্ডে রাখা জলের রত্ন কেবল তখনই স্পর্শ করা যাবে, যখন তোমরা নিজেদের অন্তরের ভয়কে সম্পূর্ণ জয় করতে পারবে। অর্ক নিবিড়ের দিকে তাকিয়ে শক্ত করে তার হাত চেপে ধরল। কোনো দ্বিধা বা ভয় না রেখে তারা দুজন সেই অলৌকিক জলের পথের ওপর পা বাড়িয়ে পদ্মপুকুরের গোপন হৃদয়ের দিকে হেঁটে চলল। পদ্মফুলের কাছাকাছি পৌঁছাতেই চারপাশের জলের দেয়ালগুলো অলৌকিক আয়নার মতো চমকাতে শুরু করল। সেই আয়নার মতো ঝকঝকে জলে অর্ক আর নিবিড়ের সামনে ভেসে উঠতে লাগল তাদের জীবনের নানা সময়ের ছোট বড় ভয়গুলো, কখনো ঘন অন্ধকারের রূপ নিয়ে, আবার কখনো কোনো হারিয়ে যাওয়ার আতঙ্ক হয়ে। নিবিড় এক মুহূর্তের জন্য ভয় পা থমকে পেছনে হটাতে চায়, কিন্তু অর্ক তার হাতটা আরও শক্ত করে চেপে ধরে বলল, নিবিড়, ভয় পাবি না। এসব কেবল আমাদের মনের ভয় পরীক্ষা করার মায়াজাল। আমরা পিছু হটলে পুরো হাবিবপুর গ্রাম বিপদে পড়ে যাবে। অর্কের কথার দৃঢ়তা আর সাহসিকতা দেখে নিবিড়ের মনের সব ইতস্তত ভাব মুহূর্তের মধ্যেই কেটে গেল। তারা দুজন একসাথে চোখ বন্ধ করে নিজেদের মনকে শান্ত করল এবং ভয়কে সম্পূর্ণ জয় করে সামনে এক পা বাড়াল। সাথে সাথেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। চোখের পলকে চারপাশের সেই ভীতিকর মায়াজাল ধূলিসাৎ হয়ে বাতাসে মিলিয়ে গেল। বিশাল পদ্মফুলটির কেন্দ্র থেকে তীব্র নীল আলো ঠিকরে বেরিয়ে এসে পুরো পুকুর পাড়কে আলোকিত করে তুলল। পদ্মটির ঠিক মাঝখানে সযত্নে রাখা ছিল সেই কাঙ্ক্ষিত জলের রত্ন, একটি স্বচ্ছ, নক্ষত্রের মতো জ্বলজ্বল করা জাদুকরী স্ফটিক। অর্ক ধীর হেসে রত্নটির দিকে হাত বাড়াতেই স্ফটিকটি নিজে থেকেই শূন্যে ভেসে অর্কের হাতের তালুতে এসে পড়ল। রত্নটির স্পর্শ পাওয়া মাত্রই অর্ক আর নিবিড়ের শরীরে এক অদ্ভুত শক্তি আর প্রশান্তির জোয়ার বয়ে গেল। পুকুরের জলরাশি আবার আগের মতো শান্ত হয়ে মিশে গেল এবং আলো ছড়িয়ে দিল বহুদূর পর্যন্ত। ঠিক সেই মুহূর্তে আকাশের দিকে এক উজ্জ্বল আলোর রেখা ফুটে উঠে পরবর্তী গন্তব্যের দিক নির্দেশ করল। গ্রামের উত্তর পাশের প্রাচীন অরণ্যের গভীর গুহা, যেখানে অপেক্ষা করছে দ্বিতীয় পরীক্ষা, মাটির রত্ন। প্রথম রত্নটি পাওয়ার সাথে সাথেই আকাশ ছুঁয়ে নেমে আসা আলোর রেখাটি সোজা উত্তর দিকের সেই গা ছমছমে ঘন প্রাচীন অরণ্যের গভীর গুহার দিকে গিয়ে মিশল। অর্ক আর নিবিড় জলের রত্ন সাবধানে সাথে নিয়ে বনের দিকে রওনা হল। বনের সীমানায় পা রাখতেই চারপাশের পরিবেশ এক অন্য রকম রূপ নিল। চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল এবং বাতাসের তাপমাত্রা অনেকটাই কমে এলো। গাছগাছালিগুলো ডালপালা মেলে এমনভাবে জড়িয়ে আছে যেন ভেতরের আলো কোনোভাবেই বাইরে বের হতে পারছে না। তবে অর্কের হাতে থাকা জলের রত্ন নীল আলোর রশ্মি ছড়িয়ে তাদের অন্ধকার পথ পরিষ্কার করে দিচ্ছিল। তারা দুজন যখন গুহার মুখে এসে পৌঁছাল, ঠিক তখনই গুহার গভীর খাঁজ থেকে এক অদ্ভুত লাল ও কালো রঙের ধোঁয়া বেরিয়ে এসে তাদের পথ আটকে দাঁড়াল। সেই অন্ধকার ধোঁয়া থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন।
গুহার ভেতরের স্যাঁতসেঁতে মাটি কেঁপে উঠল এবং ওপর থেকে ছোট ছোট পাথর গড়িয়ে পড়তে শুরু করল। নিবিড় কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, অর্ক, এই মাটির রত্ন উদ্ধার করা সহজ হবে না। গুহার ভেতরের প্রাচীন শক্তি খুব উগ্র রূপ ধারণ করেছে। অর্ক ধীর শান্ত কণ্ঠে বলল, ভয় পেলে চলবে না নিবিড়। এই মাটির রত্নই হাবিবপুর গ্রামের মূল ভিত্তি। আমাদের শান্ত থেকে মনের জোর বজায় রাখতে হবে। দুজনে সাহসে ভর করে ধীরে ধীরে গুহার ভেতরে পা বাড়াল। গুহার একদম শেষ প্রান্তে পাথরের এক বিশাল বেদির ওপর লালচে আভা ছড়িয়ে অবস্থান করছিল সেই মাটির রত্ন। কিন্তু রত্নটিকে ঘিরে ছিল এক অদৃশ্য ও শক্তিশালী শক্তির বলয়, যা অতিক্রম করা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অর্কের হাতের জলের রত্ন নিজে থেকেই তীব্র নীল আলো ছড়াতে শুরু করল। অর্ক আর নিবিড় বুঝতে পারল, দুই রত্নের মিলনেই তৈরি হবে এই সুরক্ষা বলয় ভাঙার মূল শক্তি। তারা দুজনে মিলে জলের রত্নটিকে বেদির কাছাকাছি আনতেই দুই শক্তির মধ্যে এক জাদুকরী ঘর্ষণ সৃষ্টি হল এবং বিকট এক আলোর ঝলকানিতে গুহার সব অশুভ ধোঁয়া এক নিমেষে ভ্যানিশ হয়ে গেল। বেদির ওপর থেকে মাটির রত্ন ঊর্ধ্বে ভেসে উঠে অর্কের হাতে এসে নামল। মাটির রত্ন ও জলের রত্ন এক হতেই পুরো গুহা জুড়ে এক স্বর্গীয় শান্ত পরিবেশ তৈরি হল। এখন কেবল একটি পরীক্ষা বাকি, বাতাসের রত্ন। মানচিত্রের নতুন আলোর সংকেত তাদের জানিয়ে দিল পরবর্তী গন্তব্য পাহাড়ের চূড়ায় থাকা প্রাচীন বাতাস মিনার, যেখানে হাবিবপুরের চূড়ান্ত রহস্য অপেক্ষা করছে। অর্ক আর নিবিড় হাতে দুই শক্তিশালী রত্ন নিয়ে পাহাড়ের চূড়ার দিকে এগোতে লাগল। রাতের শেষ প্রহরে উঁচু পাহাড়ি মেঠোপথ পাড়ি দেওয়া একেবারেই সহজ ছিল না, কিন্তু রত্ন দুটির উজ্জ্বল আলো তাদের পুরো রাস্তা আলোর প্রদীপের মতো আলোকিত করে রাখছিল। পাহাড়ের একেবারে চূড়ায় দাঁড়িয়েছিল প্রাচীন বাতাস মিনার। বহু বছরের পুরনো এই পাথরের স্তম্ভটি শত শত ঝড়ের ঝাপটা সহ্য করেও রহস্যময়ভাবে সটান দাঁড়িয়ে রয়েছে। সেখানে পৌঁছাতেই চারপাশের বাতাস তীব্র বেগে বইতে শুরু করল। শাঁসা শব্দে চারপাশের বিশাল বিশাল গাছগুলো নুয়ে পড়তে লাগল, আর ওপরের আকাশটা গভীর কালো মেঘে ঢেকে গেল। নিবিড় বাতাসের তোড়ে নিজের ভার সামলাতে না পেরে পাথরের দেয়াল আঁকড়ে ধরে চেঁচিয়ে বলল, অর্ক, এই তুফান তো সাধারণ কোনো বাতাস নয়। বাতাস মিনারের রক্ষক শক্তি মনে হয় আমাদের ওপর চূড়ান্ত পরীক্ষা নিতে চাইছে। অর্ক শক্ত হয়ে মিনারের একদম কেন্দ্রবিন্দুতে থাকা খালি বেদির দিকে তাকাল। সেখানে বাতাসের প্রচণ্ড ঘূর্ণাবর্তের মাঝে শূন্যে ভেসে জলজল করছিল রূপালী রঙের বাতাসের রত্ন। কিন্তু সেই রত্ন স্পর্শ করা তো দূরের কথা, প্রচণ্ড ঝড়ের ঝাপটায় রত্নের কাছে যাওয়ার কোনো উপায় ছিল না। ঠিক তখনই অর্ক খেয়াল করল, তাদের কাছে থাকা জলের রত্ন আর মাটির রত্ন দুটি একসাথে অনুকম্পিত হয়ে চমৎকার একটি সুর তৈরি করছে। সে নিবিড়কে বলল, নিবিড়, আমাদের কাছে থাকা দুটি রত্নকে একসাথে মিনারের মাঝখানের খোদাই করা স্থানে বসাতে হবে। তবেই এই বাতাস শান্ত হবে। প্রচণ্ড ঝড়ের বিপরীতে লড়াই করে অর্ক আর নিবিড় একসাথে সব শক্তি দিয়ে মিনারের মূল বেদির দিকে এগিয়ে গেল। শরীর জুড়ে বাতাসের প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও নিজেদের শেষ সাহসটুকু এক করে তারা জলের রত্ন আর মাটির রত্ন দুটিকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিল। মুহূর্তের মধ্যে এক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটল। তীব্র ঝড় এক নিমিষে পুরোপুরি থমে গেল। কালো মেঘ কেটে গিয়ে আকাশ জুড়ে লক্ষ কোটি তারার আলো ফুটল। আকাশ থেকে রূপালী বাতাসের রত্নটি ধীরগতিতে নিচে নেমে এসে বাকি দুটো রত্নের সাথে যুক্ত হয়ে গেল। তিনটি রত্ন একসাথে মিলিত হতেই হাবিবপুর গ্রামের ওপর এক অদম্য, মায়াবী আর সুবাসিত আলোর ছাতা তৈরি হয়ে গেল। বহু বছরের পুরনো অন্ধকার শক্তি চিরতরে পরাস্ত হল, আর অর্ক ও নিবিড় সফলভাবে রক্ষা করল তাদের পুরো গ্রামকে। ভোরের প্রথম আলোর রশ্মি যখন বাতাস মিনারে এসে পড়ল, দুই বন্ধু তখন তৃপ্তির হাসি হেসে হাবিবপুরের নতুন শান্ত প্রভাতকে স্বাগত জানাল। অচিন ডানার গল্প। পাহাড় ঘেরা ছোট শান্ত শহর রূপনগর। ডানার গল্প। পাহাড় ঘেরা ছোট শান্ত শহর রূপনগর। এই শহরের তরুণ ভাস্কর ও চিত্রশিল্পী আরিয়ান। পাহাড়ি ঝরনার ধারে কাঠের তৈরি এক ছোট ঘরে তার বসবাস।
রং তুলি আর পাথর কেটে মূর্তি বানানোতেই কাটে তার সারা দিন। তবে শহরের মানুষ তাকে কিছুটা একঘেয়ে বললেও প্রকৃতির মায়াবী সৌন্দর্যের প্রতি তার ভালোবাসা ছিল প্রগাঢ়। একদিন সন্ধ্যার ঠিক পরপর, যখন পুরো আকাশ জুড়ে বেগুনি আর সোনালি আলোর মেলা বসেছে, আরিয়ান নদীর ধারের পাইন বনে হাঁটছিল। হঠাৎ সে ঘন ঝোপের আড়াল থেকে নীল রঙের এক অদ্ভুত আলোর দ্যুতি দেখতে পেল। কাছে গিয়ে সে অবাক হয়ে থমকে দাঁড়াল। সেখানে এক শুফলা পাথরের ওপর বসে আছে এক মায়াবী তরুণী। তবে সে সাধারণ কোনো মানুষ নয়, তার পিঠে দুটো অতি সূক্ষ্ম, জোনাকির মতো জ্বলজ্বল করা রূপালী ডানা। পরীদের রাজ্যের রাজকন্যা এলিরা। মানুষের পৃথিবীতে ভুলবশত পা ফেলে সে তার জাদুকরী শক্তির মূল স্ফটিকটি হারিয়ে ফেলেছিল, যার ফলে সে আর তার নিজের জগতে ফিরে যেতে পারছিল না। আরিয়ান প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এলিরার অসহায় চোখের জল দেখে তার ভেতরের সব ভয় কেটে গেল। আরিয়ান এলিরার দিকে হাত বাড়িয়ে শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সেই সন্ধ্যা থেকেই শুরু হলো এক অপূর্ব সম্পর্কের গল্প। আরিয়ান তার চিত্রকলা আর ভাস্কর্যের সাহায্যে শহর জুড়ে খুঁজতে শুরু করল এলিরার হারিয়ে যাওয়া স্ফটিকটি। অন্যদিকে এলিরার অলৌকিক স্পর্শ আর মিষ্টি মেজাজ আরিয়ানের একাকী জীবনকে এক মায়াবী রঙে ভরিয়ে দিল। এলিরার ডানার দ্যুতিতে আরিয়ানের আঁকা ক্যানভাসগুলো যেন জীবন্ত হয়ে উঠত। ধীরে ধীরে তারা দুজন অনুভব করল, এটি কেবল সাধারণ কোনো বন্ধুত্ব নয়, এক রূপকথা ও বাস্তব জগতের সীমানা পেরিয়ে তৈরি হওয়া গভীর ভালোবাসা। দিনের পর দিন পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে আরিয়ান আর এলিরা একে অপরের জগৎকে চিনতে শুরু করল। এলিরা মানুষ জাতির আবেগ ও অনুভূতির গভীরতা দেখে মুগ্ধ হল, আর আরিয়ান শিখল কিভাবে প্রকৃতির অলৌকিক সৌন্দর্যকে উপলব্ধি করতে হয়। অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজির পর নদীর তলে থাকা এক বিশেষ গুহা থেকে আরিয়ান উদ্ধার করতে পারল এলিরার হারিয়ে যাওয়া সেই জাদুকরী স্ফটিক। স্ফটিকটির স্পর্শ পাওয়া মাত্রই এলিরার ডানা দুটো আবার পূর্ণ আলোয় ডানা মেলল, আর পরীদের জগতে ফিরে যাওয়ার দরজা খুলে গেল। এলিরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। একপাশে তার নিজের জগৎ ও দায়িত্ব, আর অন্য পাশে আরিয়ানের প্রতি তার গভীর ভালোবাসা। সে আরিয়ানের দিকে তাকিয়ে হাত দুটো শক্ত করে ধরল। আরিয়ান মুচকি হেসে বলল, তোমার যেখানে থাকা প্রয়োজন তুমি সেখানেই যাও এলিরা। ভালোবাসা মানে আটকে রাখা নয়, ভালোবাসা মানে মুক্ত আকাশে ডানা মেলতে দেওয়া। এলিরা আরিয়ানের গালে হাত রেখে শেষবারের মতো বলল, আমি হয়তো অন্য জগতের, কিন্তু আমার হৃদয়ের এক টুকরো চিরকাল এই পাহাড়ি ঘরে তোমার কাছেই থেকে যাবে। রূপালী আলোর সরণি বেয়ে এলিরা আকাশে মিলিয়ে গেল। আরিয়ান একাকী দাঁড়িয়ে রইল, তবে তার মুখে কোনো দুঃখ ছিল না, ছিল এক চিরন্তন ভালোবাসার শান্ত হাসি। আজও সেই রূপনগরের ক্যানভাসে আঁকা রয়েছে এক রূপালী ডানার পরীর ছবি, যা মানুষের ভালোবাসাকে অমর করে রেখেছে। এলিরা চলে যাওয়ার পর দেখতে দেখতে একটা পুরো বছর কেটে গেল। রূপনগরের সেই পাহাড়ি ঘরটিতে আরিয়ান আগের মতোই একাকী সময় কাটায়, কিন্তু তার ভেতরের শূন্যতা এক মুহূর্তের জন্য কমে না। তার প্রতিটি ভাস্কর্য, প্রতিটি ক্যানভাসে কেবল ফুটে উঠত একজোড়া মায়াবী রূপালী ডানার অবয়ব। এক বছর পর, ঠিক যে রাতে এলিরা বিদায় নিয়েছিল, সেই রাতে পুরো রূপনগর ঢেকে গেল এক অদ্ভুত নীল কুয়াশায়। পাহাড়ি ঝরনার জল থেকে ভেসে আসতে লাগল মিষ্টি এক সুর। আরিয়ান তার ঘরের জানালা খুলে বাইরে তাকাতেই চমকে উঠল। পাইন বনের ওপর থেকে হাজার হাজার জোনাকির মতো আলো গড়িয়ে পড়ছে সোজা তার উঠোনে, আর সেই আলোর মাঝখান থেকে ধীর পায়ে হেঁটে এলো এলিরা। তবে এবার তার পরনে কোনো পরীদের রাজকীয় পোশাক ছিল না, তার পিঠের সেই উজ্জ্বল রূপালী ডানা দুটিও গায়েব হয়ে গেছে। আরিয়ান অবাক হয়ে বাইরে ছুটে এসে বলল, এলিরা, তোমার ডানা কোথায়? তোমার অলৌকিক শক্তি? এলিরা মায়াবী এক চিলতে হাসি হেসে আরিয়ানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার চোখে তখন জল আর ঠোঁটে প্রশান্তির হাসি। সে বলল, পরীদের জগতে ফিরে গিয়ে আমি বুঝেছি, অমরত্ব বা জাদুকরী ক্ষমতার চেয়েও তোমার ওই সাধারণ ভালোবাসার শক্তি অনেক বেশি শক্তিশালী। তাই রাজপরিবারের অলৌকিক ডানা আর জাদুদণ্ড ত্যাগ করে আমি সাধারণ এক মানুষ হয়ে চিরতরে তোমার কাছে ফিরে এসেছি, আরিয়ান।
আরিয়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নিজের পরম অলৌকিক সত্তা বিসর্জন দিয়ে কেবল তার টানে ফিরে আসার এই মহৎ অনুভূতির গভীরতা তাকে বাকরুদ্ধ করে দিল। সে পরম ভালোবাসায় এলিরাকে জড়িয়ে ধরল। এরপর থেকে রূপনগরের সেই শান্ত পাহাড় ঘেঁষা ছোট্ট কাঠের ঘরটিতে আর কোনো জাদুকরী আলো জ্বলে ওঠেনি, কিন্তু সেখানে সূচনা হলো দুটো মানুষের চিরন্তন ও সাধারণ এক ভালোবাসার গল্প, যা অলৌকিকতার সীমা ছাড়িয়ে চিরদিনের জন্য অমর হয়ে রইল। বন্ধুরা, আশা করি এই গল্পগুলো আপনাদের দারুণ লেগেছে। যদি আমাদের এই জাদুকরী ও ভালোবাসার গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী কোনো নতুন আর রোমাঞ্চকর গল্পের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।